ওই কিরে, আমার পক্ষে রাগালো কে? দুঃখিত, মাফ করবেন, আমার নেত্রীকে রাগালো কে? জবাব চাই ইউনূস। রাজপথের লড়াকু সৈনিক, বড় লোকের বিরিয়ানি, গরিবের পান্তা ভাত, অন্ধের লাঠি, পঙ্গুর হুইল চেয়ার, কোষ্ঠকাঠিন্য রোগীর সাপোজিটর, ডায়রিয়া রোগীর স্যালাইন, জননেত্রী জনদরদি রুমিন ফারহানাকে যে বা যারা রাগিয়েছে তাদের কঠিন থেকে কঠিনতর বিচার চাই। আমার নেত্রীকে কি আপনাদের ধৈর্য মনে হয় যে যা খুশি তাই করবেন? উনি বাংলার বাঘিনী। আপনাদের 14 দুগুণে 28 গোষ্ঠীর কপাল ভালো যে নেত্রী সানডে মানডে ক্লোজ করে নাই। যদি খালি নেত্রী বিএনপি থেকে একবার মনোনয়ন পেত তাহলে আপনাদের একদিন আর নেত্রীর যতদিন লাগে। কাজল কালো চোখের মেয়ে আজ পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে। কেজিএফ মুভির মধ্যে ইয়াশ বলেছিল সে নিজেই একটা ব্র্যান্ড, তেমনি আমার নেত্রীও একটা ব্র্যান্ড। তার কোনো দলের পাওয়ার লাগে না, তার নিজের পাওয়ারেই সরকারি কর্মকর্তাদের বুড়ো আঙুল দেখাতে পারে। অবশ্য বুড়ো আঙুল না দেখিয়ে যদি মধ্যমা আঙুল দেখাতো আর বলতো আই টুট ইউ, তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো লাগতো। সমস্যা নেই নেত্রী, নেক্সট টাইম হবে। নেত্রীর ডায়লগ শুনে দেশের লাখ লাখ মানুষ আবেগে কিছুটা কেঁদে দিছে, কারণ নেত্রীর মধ্যে প্রয়াত নায়ক মান্নার একটা প্রতিছবি পাওয়া গেছে। কেউ কেউ বলছে নায়ক মান্নার চেয়েও ভালো ডায়লগ দিছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ব্যালোরিনা 2 মুভিতে আনা দে আরমাসকে সরিয়ে নেত্রীকে নায়িকা বানিয়ে দেওয়া হোক। আনা দে আরমাসের থেকে নেত্রীর অ্যাকশন স্কিল অনেক সুন্দর। পরিচালক যদি আনা দে আরমাসকে সরিয়ে নেত্রীকে সুযোগ দেয় তাহলে বিশ্বব্যাপী ব্যালোরিনা 2 মুভি ফাটিয়ে দিবে, জাস্ট ফাটিয়ে দিবে। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্যমতে বিশিষ্ট সাপ বিশেষজ্ঞ ও চলচ্চিত্র পরিচালক জনাব দেলোয়ার জাহান ঝন্টু নেত্রীর সাহস দেখে সাপের আরেকটা ছবি বানানোর পরিকল্পনা করছেন। গুঞ্জন উঠেছে আহমেদ শরীফকে বাদ দিয়ে বেদে সর্দার চরিত্রে দেখা যাবে প্রিয় নেত্রীকে। নেত্রী ছোটবেলা থেকেই মান্না সিনেমা দেখত, তাই আবেগে বলে ফেলেছে আমি যা বলি সেটাই দেশের আইন। এটা নিয়ে এখন কিছু মানুষ বলাবলি করছে রুমিন ফারহানা যা বলেন সেটাই নাকি দেশে আইন। এই ধারণাটাই আসলে সবচেয়ে বেশি শঙ্কার, কারণ এই চিন্তার ভিতরে লুকিয়ে আছে গণতন্ত্রের আর স্বৈরাচারী মানসিকতার বীজ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন কোনো ব্যক্তির বক্তব্য থেকে জন্ম নেয় না, আইন তৈরি হয় সংসদে, সংবিধানের আলোকে, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিনিধিত্বের মাধ্যমে। এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ হতে পারেন, প্রভাবশালী বক্তা হতে পারেন, কিন্তু তিনি কখনোই আইন প্রণেতার বিকল্প নন। কোনো ব্যক্তির মতামতকে যখন চূড়ান্ত সত্য হিসেবে চাপিয়ে দেওয়া হয় তখন সেটাকে আর মতামত বলা যায় না, সেটা হয়ে ওঠে কর্তৃত্ববাদী চিন্তার বহিঃপ্রকাশ। সমস্যাটা আরো গভীর হয় তখনই যখন ভিন্ন মতকে শত্রুতা হিসেবে দেখা শুরু হয়। প্রশ্ন করলেই দেশদ্রোহী বানানো, সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা হিসেবে চিহ্নিত করা, আর নিজের বক্তব্যকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের জায়গায় বসিয়ে দেওয়ার প্রবণতাই ইতিহাসে ফ্যাসিবাদের সবচেয়ে পরিচিত লক্ষণ। এই চর্চা নতুন নয়, আমরা অতীতে এর ভয়াবহ পরিণতি দেখেছি। ক্ষমতা যখন যুক্তির জায়গা দখল করে নেয় তখন সত্য আর মিথ্যা সীমারেখা মুছে যায়। আজ যদি একজন নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে তাহলে কাল আরেকজনও একই দাবি তুলবে। এভাবে একসময় রাষ্ট্র আর প্রতিষ্ঠান টিকে থাকে না, থাকে শুধু কিছু ব্যক্তির খেয়াল খুশি। আইন তখন আর ন্যায় বিচারের হাতিয়ার থাকে না, হয়ে ওঠে সুবিধা মতো ব্যাখ্যা। অথচ একটি রাষ্ট্র টিকে থাকে তার প্রতিষ্ঠান, নিয়ম এবং সংবিধানের শক্তির উপর, কোনো ব্যক্তির বক্তৃতার জোরে নয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমরা ব্যক্তি পূজার রাজনীতি চাই না। আমরা এমন রাজনীতি চাই না যেখানে মানুষ নয়, যুক্তি নয়, বরং মুখ আর নামই সবচেয়ে বড় হয়ে ওঠে। আমরা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে আইন সবার জন্য সমান, প্রশ্ন করা অধিকার আর ভিন্ন মত গণতন্ত্রের শক্তি হিসেবে বিবেচিত হবে।